গুড মর্নিং সবাইকে। আজকে তো প্রচণ্ড বাইরের ওয়েদার খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জল। তো আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, তখন অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে যাইনি কারণ জল ঢুকে যেত ফোনে। বৃষ্টিটা তো দুদিন ধরে একদম পড়েই যাচ্ছে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আশেপাশের অবস্থাটা। এই দেখুন বাইরের পরিস্থিতি, মানে যেখানে চারপাশে একদম জলে জল। আর জলপাইগুড়ির একটা সমস্যা, বিশেষ করে আমাদের এই এরিয়াটাতে ড্রেন এতটাই মানে নিচু, যার জন্য এই দেখুন পুরো ড্রেন ভরে জল। আর ঘন্টাখানেক বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যাবে। যে মাঠে আমরা খাওয়াতে যাই সেই মাঠে তো পুরো একদম জল জমে আছে। আমি যদি পারি একটু ওই অবধি গিয়ে দেখানোর চেষ্টা করছি। মানে এসে বলছিলাম কি গরম, আবার এখন বৃষ্টির জন্য একদম ওয়েদার ঠান্ডা হয়ে আছে। দেখুন আর আজকেও অনেকটা করে রিক্সা করে ঘুরে তারপরে আমরা পেয়েছি একটা জায়গায় গরু খাইয়ে, তারপরে এই বাড়ি ফিরে আমি ভাবলাম যে আমি একটু বেরিয়ে দেখাই আপনাদেরকে। এই দেখুন ট্রেনে না ট্রেনের অবস্থা দেখুন। ছোটবেলার থেকে এখন তো তাও রিসেন্টলি মানে একটু কালভার্ট উঁচু করে মানে রাস্তা উঁচু হয়েছে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন তো যা পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে একদম হাঁটু জল দাঁড়িয়ে যেত আমাদের এরিয়াটাতে। আমরা এভাবেই স্কুল টুল সব করেছি। জামা কাপড় পুরো ভিজে আছে জলে। টোটো করে গেছিলাম, বৃষ্টির ছাদটা তো পড়েই, সেটার দিয়ে একদম জামা কাপড় ভিজে আছে। বিভিন্ন জায়গায় অলরেডি জল দাঁড়িয়ে গেছে, আমাদেরটা দাঁড়ানো মানে দাঁড়াবে করছে। এই যে এই মাঠটাতেই আপনারা রেগুলার দেখেন সাথে খাবার দিতে আছে। দেখুন এটা মাঠ না পুকুর না নদী, কে বুঝবে। এই পরিস্থিতি। এদিকে দেখুন এটা হচ্ছে শরৎকাল, আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন রাস্তায় লাইট লাগানো হয়ে গেছে দুর্গাপুজো। শরৎকাল মনে হচ্ছে বর্ষাকালের থেকেও অধম। ওয়েদার ম্যাক্সিমাম ভালো, আর কিন্তু এই বৃষ্টিটার জন্য জল দাঁড়িয়ে মানে পুজোর আমেজটাই চলে গেছে, মনে হচ্ছে বর্ষাকাল। পুরোটা বর্ষা তো বৃষ্টি হলো না, এখন এই শরৎকালের বর্ষা শুরু হয়েছে। এই দেখুন রাস্তায় পুরো জল জমে গেছে। আর এই যে আমি এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি, কারণ ফোনে জল পড়লে পরে আইফোনের স্ক্রিন আবার কাজ করে না, জল পড়লে পরে বা ঘেমে উঠলে পরে প্রচণ্ড সমস্যা হয়। আর এই একটা কালভার্ট, এটা যে কবে ঠিক হবে, মহালয়া তো ঠিক হওয়ার কথা ছিল। এখন যা বৃষ্টি শুরু হয়েছে, লোকগুলোই বা কাজ করবে কি করে বৃষ্টির মধ্যে। কোনটা ড্রেন কোনটা রাস্তা সব দেখ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই জাস্ট আধ ঘন্টা না 1 ঘন্টা হলো আমরা ফিরেছি ওই খাবার দিয়ে। আজকে গতকালকেও প্রচন্ড বৃষ্টি ছিল, আজকেও প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড মানে একদম ওই মানে কাক ভেজা বৃষ্টি। জেনারেলি এত বৃষ্টি কলকাতায় হয় না, এদিকেই এত বৃষ্টিটা হয় মানে টানা মানে 48 ঘন্টা ধরে একদম টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে কিছু ভিডিও করা হয়নি খেতে যাওয়ার সময়, কারণ খেতে যখন দিতে যাব তখন ভিডিও করা হয়নি, কারণ ফোন যদি ভিজে যায়, কারণ আমার দুহাতে খাবার থাকে, ছাতা থাকে, সাথে ফোন শ্রাবণীয় থাকে, তো ফোন ধরে অতটা করা সম্ভব না। তো আজকে ইনফ্যাক্ট গতকাল কিছু বৃষ্টি বেশি হয়েছে। আর রাস্তাঘাটে তো একদম মানে যাতা অবস্থা, একেবারে জল জমে গিয়েছে, একেবারে ড্রেন ফ্রেন ভরে যাতা অবস্থা। আর শ্রাবণী তো দেখিয়েছে যে মাঠে আমি খাবার দিতাম, সেই জায়গাটায় মাঠটা একদম প্রায় নদীর মতন হয়ে গিয়েছে। যা বৃষ্টি হচ্ছে এবার মনে হচ্ছে খুব সম্ভবত জল উঠে যাবে রাস্তাঘাটে।
যাই হোক, কালকে তো আমি অনেক কথাই বলেছি। অনেক কথা বলেছি বলতে যতটুকুন মনে পড়েছে ততটুকুনি ইনফ্যাক্ট বলেছি, কারণ কতক্ষণে হার্ডলি 30 মিনিট 40 মিনিটের ভিডিও ছিল। এবং 4 বছরের কথা তো একটা 30 মিনিট বা 40 মিনিটের ভিডিওতে কখনোই কমপ্লিট করা সম্ভব না। এরকম আরো অনেক কথা আছে যেগুলো বলিনি, বা আরো এরকম অনেক কথা আছে যেগুলো হয়তো আমি ভুলেও গিয়েছি। কারণ সব জিনিস তো মনে রাখা সম্ভব না। আর হঠাৎ করে এইসব ইনসিডেন্ট যে হয়ে যাবে সেটাও কারণ আমার আমার প্রস্তুতি ছিল না যে এত সব মনে রেখে এত কথা বলবো। তো যতটুকু মনে এসেছে র্যান্ডামলি সেটা বলেছি, কিছু কথা হয়তো শ্রাবণীরও মনে করিয়ে দিয়েছে সেটা বলেছি। তো সেই হচ্ছে ব্যাপার। তো কিছু কিছু কথা পরে আমার রাতের দিকে আর কি মনে পড়েছিল যেমন একটা কথা আছে, বাড়িতে তো আমাদের 3টে কাজের লোক রাখা আছে। তোমার একটা ফোন আসছে, দেখো তো আমার নাম্বারে স্প্যাম, এটা একটা ডিসকানেক্ট করে দাও। বাড়িতে তো আমাদের 3টে কাজের লোক, জেনারেলি যে ঠিকা কাজের লোক সে বাসন মাজা ঘর মাজা হেনা তেনা এক্স ওয়াই জেড, সে তো ঘরেই, যেটা জেনারেলি সবার থাকে। আর একজন তো রান্নার লোক, সে রান্না করে প্লাস মার দেখাশোনার জন্য যে একটা বাচ্চা করে একটা মেয়ে ছিল, মানে সেই শুধু ডেডিকেটেডলি মার জন্যই রাখা ছিল। মার দেখাশোনা, মাকে স্নান করানো, ধরে বসানো, খাওয়ানো, হেনা তেনা এক্স ওয়াই জেড, তো তার জন্যই রাখা হয়েছিল। তো পরে যাই হোক আত্মীয় মারফতেই শুনতে পাই আমি যে সেই কাজের লোক, সেই যে মানে কেয়ারটেকার যে মার জন্য রাখা ছিল, সে পরে সেই কেয়ারটেকার সে ইনিশিয়ালি প্রথম মার জন্যই কাজ করতো, তারপরে সে হয়ে গেল আমার বৌদির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে সে ঘরে এসে তার মানে তার বৌদির ঘরে বিছানা টিছানা ঠিক করবে, তার সব কাজকর্ম, তার হ্যান্ডস তার পিছন পিছন থাকবে, তার সব কাজকর্ম করে দেবে, করে দিয়ে তারপর যদি সময় বাঁচে বা যতটুকু মানে তার ওই ডিউটি আওয়ার্স এর মধ্যে কিছুটা টাইম হয়তো মার পেছনে ডেডিকেটেডলি থাকে। মানে সে ইনিশিয়ালি কাজ শুরু করেছিল একদিক একটা কারণে, কিন্তু পরের ব্যাপারটা অন্য কারো পার্সোনাল প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল বা সেক্রেটারি হয়ে গেল, তার পেছন পেছনে ঘুরতো। তো যাই হোক, সেটা নিয়ে বাবাও কিছু বলতো না ইন দ্য সেন্স কোনো ঝামেলাঝাটি ঝগড়াঝাটি চায় না। কারণ যেহেতু আমি থাকি না বা আমার ঢোকা নিষেধ, তো তাদের প্রয়োজন পড়বেই, সময় সময় বিপদে প্রয়োজন পড়বেই। তো তার জন্য সেটাও কিছু বলতো না। আর সেটা আহ, সবচেয়ে বড় প্রমাণ ইন দ্য সেন্স, মানে পরে আরো একটা কথা কানে এলো যে মানে আমি তো মানে ঢুকিনি, মানে ঢুকতে দেয়নি, মানে আমার তো সোজা মাকে আমি শ্মশানে দেখেছি। আর যখন মাকে দেখেছি তখন মা একদম পুরো র্যাপ টাপ ছিল, মানে কাপড়ে পুরো র্যাপ করা ছিল। তো যেহেতু মা মানে সধবা হয়ে মারা গিয়েছে, জেনারেলি সধবা সধবা যারা মারা যায় তাদেরকে সেই সব সিঁদুর ফিঁদুর লিপস্টিক হেনা তেনা এইসব দিয়ে সাজিয়েই তারপরে শেষ বিদায়টা হয় বাড়ি থেকে। তো একজন তো মানে দেখে বলছে মার মানে পায়ের নখ মানে একটা কুড়োলের মতন হয়ে গেছে, এত বড় বড় নখ। আবার তখন শুনে তখন এই পুরোনো কথাগুলো মানে রিকল করি, সত্যিই তো। কারণ তার আগে তো আমার কানে এই কথাটা এসেছিল যে যে কাজের লোক ছিল সে তো মার জন্য পরে যদি সময় বাঁচতো তার ডিউটি আওয়ার্স এর মধ্যে সেই তখন মার ইয়ে করতো, তার বাদ বাকি ম্যাক্সিমাম টাইমটা তো আর একজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। তা এখন সেই কথার সাথে এটা লিঙ্ক মিলে গেল যে সত্যিই তো মানে আহ, সেই সময়টুকুনো নেই যে মার নখগুলো কেটে দেবে, নখগুলো কেটে সেই মানে একটু যত্ন করে রাখবে, সেই হাইজিনটা রাখবে। যাই হোক, আর কি বলবো, মানে এইসব কুচকাচ কিছু কথা আস্তে 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 মনে পড়ে। তার মধ্যে আরো একটা মানে বাজে কথা আমি বলতে চাই বলতে গেলে, মানে কালকে হঠাৎ করে একজন পাড়ার লোকের কাছে থেকেই একটা কথা শুনলাম আমি। যেই পাড়ার লোকের সাথে পাশে কথা শুনলাম তার নামটা আমি বলবো না, কারণ আমি তো নয় চলে যাব, আবার তার সাথে ঝামেলা শুরু করে দেবো। তো শুনলাম যে আমার বউ যে শ্রাবণী, সে নাকি মাকে মারধর করেছিল, মারধর করে বেরিয়ে গেছিল। মানে কথাটা যে কতটা এরকম একটা ছড়ানো হয়েছে, মানে কতটা মানে অসত্যি। আর অসত্যির চেয়েও বড় কথা, মানুষজন কতটা অসৎ হলে নিজেকে ভালো প্রমাণ করার জন্য মানে এইসব বলে বেড়ায়, মানে রটাতে পারে। মানে আমি কি বলবো, মানে আমার বিয়ে হলো কবে, আর আমি ওই বাড়িতে বউ নিয়ে সংসার করলামই বা কটা দিন, খুব জোর মাস দু তিনেক করেছি হয়তো সংসার ওই বাড়িতে। কারণ আমার কাজ বাজ সব কলকাতায় ছিল, শ্রাবণীরও কাজ বাজ সব ব্যাঙ্গালোরে ছিল। তো ওই কটা দিন ছুটিতে, প্রাইভেট চাকরি সেরকম ছুটিও থাকে না। মানে ওই কয়েক বছরের বিয়ের মধ্যে কয়েক মাসই জলপাইতে থাকে, সেখানে আবার মানে জানি না মানে মানুষ কতটা নীচ, কতটা মানে
বাজে হলে এইসব জিনিসগুলো বলতে পারে, এইসব নামে রটাতে পারে, মানে কি বলবো, মানে এদেরকে যদি আমি বলি মানুষের ক্যাটাগরিতে ফেলি, মানে সেটাও হয়তো বিশাল বড় ব্যাপারে। মানুষের নামে একটা বাজে কথা বলা, এবার এটা মানুষেরও অধম, মানুষেরও অধম। যাই হোক, এই কথাটা শোনার পর আমি আকাশ থেকে অবাক হয়ে পড়লাম, কি বলবো। এই কথাগুলো আস্তে আস্তে পাড়ার মারফতে, পাড়ার লোকের মুখ থেকে শুনতে পারছি এতদিন পর, এত বছর পর ইনফ্যাক্ট। কারণ লাস্ট দিন মা ডেড বডি নিয়ে যা সব মানে ড্রামা, যা সব নাটকীয়, যা সব নোংরামি হয়েছে, তো তারাও একটু খুব একটা অ্যালার্ট মোডে চলে এসেছে। এতদিন কিন্তু আমাকে কেউ কিছু বলেনি, বলেনি কি, ইনফ্যাক্ট আমার সাথে যোগাযোগই নেই বহু বছর, কারণ আমিও বাড়ির বাইরে বহু বছর। এখন আস্তে আস্তে দেখছি পাড়ার লোক আমার সঙ্গে যোগাযোগ করছে, এর কাছ ওর কাছ থেকে নাম্বার জোগাড় করে আমাকে ফোন করছে, যোগাযোগ করছে। কারণ সেদিনকে ওই লাস্ট ওই নোংরামি থেকে তারাও একটা অ্যালার্ট মোডে চলে এসেছে, এ কি হচ্ছে, এ কি হচ্ছে। আরে ঝগড়াঝাটি অশান্তি সব তো পরিবারে কম বেশি একটা থেকেই থাকে, কিন্তু একটা ডেড বডি নিয়ে এত নোংরামি, জাস্ট বিকজ আমি আসবো, আমি এসে যদি ডেড বডি ওই সূত্রে যদি ওই বাড়িতে ঢুকে যাই, এত নোংরামি, মানে সবার চোখে লেগেছে, একজনের না প্রত্যেক কটা লোকের চোখে লেগেছে। মানে কেউ কেউ মুখে বলেছে, কেউ কেউ বলেনি, মনের মধ্যে রেখে দিয়েছে। তো কম বেশি হলেও সবার সাথে বলবো না, কম বেশি হলেও কিছু জনের সাথে আমার কথা হয়েছে। মানে হ্যাঁ, মানে যা তা অবস্থা, যা তা অবস্থা। যাই হোক, 1 তারিখে তো শ্রাদ্ধ, মানে আমারও মানে আমিও শ্রাদ্ধটা করবো ভারত আশ্রমে। আর আমার বাড়ি, মানে আমার বাড়ি তো ওটা না, অ্যাকচুয়ালি একসময় ছিল আমার বাড়ি, কিন্তু এখন ওটা আমার বাড়ি না। তো সেখানেও দাদা, বাবা 1 তারিখে শ্রাদ্ধ করবে। শ্রাদ্ধতে তো আসবে লোকজন, প্লাস মৎস্যমুখী তো প্রচুর লোকজন আসবে। প্রচুর লোকজনের বলতে এই পাড়ার কিছু লোক, প্লাস আমার দাদার শ্বশুর বাড়ি এক পাল, ব্যাস। আর আত্মীয় স্বজন বলতে কিন্তু কেউ আসবে না, কেউ আসবে না, কেউ একটা প্রাণী আসবে না আত্মীয় স্বজন বলতে। কারণ সবাই মানে প্রণ নিয়ে নিয়েছে, প্রমিস করেছে যে জলপাইগুড়ি মাটিতে আর তারা কোনোদিনও পা রাখবে না, পা রাখবে না। মানে এতটা তারা, মানে কি বলবো, মানে হার্ট, আর এতটা মানে তাদের এক্সপ্রেশন গুলো তো আমি বলে বোঝাতে পারবো না, এতটা তারা মানে আঘাত পেয়েছে সেদিনকে, মানে সেই নোংরামি দেখে যে এটা কি অসভ্যতামি হচ্ছে। ইনফ্যাক্ট আমিও তো সেই মুহূর্তে ছিলাম না, মানে জাস্ট আমি আসছি জন্য, মানে একটা ডেড বডি নিয়ে তারা, মানে তাড়াহুড়ো করে একেবারে, কি বলবো। তারপরে তো আরো অনেক কথা শুনেছি, মানে অনেক কথাই কানে এসেছে যে মানে ডেড বডি ঢোকানোর পর পরই আমার যে বাড়ি, বিল্ডিং, বিল্ডিং এর পেছনে দাঁড়িয়ে কে কে মদ খেয়েছে, মদ খেয়ে কাকে উস্কেছে, সব কথা আমার জানি। তারা যদি ভাবে যে আমি জানি না, আমি কোথা থেকে জানবো, আমার তো কোনো চেনা পরিচিত নেই, তার একটা ভুল কথা। আমার বিল্ডিং এর পেছনে কে কে দাঁড়িয়ে ওখানে মদ খেয়েছে, মদ খেয়ে কি কি প্ল্যান হয়েছে, সব কথা আমার কানে আছে, সব কথা আমি জানি। তারা হয়তো হচ্ছে প্রাণের লোক তাদের নিজের, কিন্তু না, পাড়ার লোক খুব অ্যালার্ট মোডে চলে এসেছে, কারণ সব কথাই আমার কাছে টুকটাক করে, অনেক কথাই আস্তে আস্তে ইনস্টলমেন্টের ব্যাপারগুলো আসছে। এতদিন তো পাড়ার লোক তাই জানতো যে আমি খারাপ, বাবা মাকে আমি দেখি না, আমি নিজের স্বার্থতে চলি, নিজেরটা দেখি, মানে বাড়িতেও আসি না, ইচ্ছা করে চলে গেছি, বউ নিয়ে থাকি, কলকাতায় থাকি, ইচ্ছা করে আসি না, হ্যানা ত্যানা। তো এইসবই এতদিন পাড়ার লোক জানতো, আর পাড়ার লোক জানতো কারণ এই জিনিসটাই দিনের পর দিন, মানে বছরের পর বছর, মাসের পর মাস এই জিনিসটাই বোঝানো হয়েছে যে আমি ইচ্ছা করে বাড়িতে আসি না, মা বাবাকে দেখি না, কোনো কিছুতে কি করি না, এটাই এটাই জানে তারা। কিন্তু লাস্ট দিন ওই নোংরামির পর তারা একটা অ্যালার্ট মোডে চলে এসেছে। আমি তার মানে এই না যে বলছি পাড়ার লোক এখন আমাকেই বলছে যে আমিই ভালো, আমি না, সেটা না। পাড়ার লোক, আমি খারাপ তাদের মুখে খারাপই ছিলাম, এখনো খারাপ আছি হয়তো, কিন্তু এতদিন যে জিনিসটা বানিয়ে বানিয়ে আমার নামে রটানো হয়েছিল, সেই জিনিসটা এখন তারা একটা জায়গায় কোথাও একটা তাদের মনেও ফাটকা লেগেছে যে না, কোথাও হয়তো একটা কোনো গন্ডগোল আছে, বোঝানোর মধ্যে গন্ডগোল আছে। কারণ এতদিন যখনই মা বা বাবা, মার কথাই বলি, হ্যাঁ, মা যখনই শরীর খারাপ হতো, শরীর খারাপ হলে হসপিটালে অ্যাডমিট হতো, অ্যাডমিট হলে তো মানে আমাদের জলপাইতে সেরকম ভালো মানে সুচিকিৎসার ব্যবস্থা নেই। শিলিগুড়িতেই বড় শহর যেহেতু, সেখানেই অ্যাডমিশন হতো, তো সেখানেই ভর্তি থাকতো। তো আমি সোজা ওখানেই যেতাম, ওখানেই থাকতাম, হসপিটালের আশেপাশেই ওটাও থাকতাম, বা আহ না হলে ওখানেই থাকতাম, না হলে জলপাইতে গাড়ি নিয়ে যাওয়া আসা করতাম।
তো সেটা যেহেতু আমার কারোর চোখে পড়েনি, পাড়ার লোকের চোখে পড়েনি, তাই সেটাই হচ্ছে তাদের কাছে এটাই ইয়ে যে হ্যাঁ শিক্ষিত, ওকে তো কোনোদিন দেখিও নি বাড়িতে আসছে, ওকে তো কোনোদিন দেখাশোনা করতেও দেখিনি, তো সেটাই তারা জানে। তো এনিওয়ে, সেটা আমি এটা বলছি না যে পাড়ার লোক এখন আমার ব্যাপারে খুব ভালো ভাবছে, কিন্তু ভালো ভাবছে না, কিন্তু সেদিনকেও মানে এতদিন যা ব্রেন ওয়াশ করা হয়েছিল আমাদের নামে, আমার নামে বলা হয়েছিল, তো সেটা তাদের একটা অ্যালার্ট, কোথাও একটা মাথায় একটা খটকা হয়েছে, না জিনিসটা কোথাও একটা হয়তো মেবি হয়তো একটা গন্ডগোল, কিছু একটা ব্যাপার আছে, তারা তো এখন ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারে না না কি ব্যাপার। জাস্ট আমি কথার কথা বলছি, তারাও একটা অ্যালার্ট মোডে চলে এসেছে, কারণ কিছু কিছু লোক তারাও আমার পরে কিছু কথা বলেছিল সেদিনকে, যেহেতু তাদের তারপরে তো টুকটাক কারো না কারোর সাথে তো কথা হয় আমার, সে যেই হোক। তো মানে আর সত্যি কথা বলতে গেলে আমি বারবার আমি আমার দাদা বৌদির নামে যে দোষ দিচ্ছি, শুধু একতরফা দোষ দিলে শুধু তাদের নামে যে আমি দোষ দিচ্ছি সেটা বললেও কিন্তু খুব ভুল হবে, কারণ মেইন সাপোর্ট আর ইন্ধন কিন্তু আমার, মানে মা তো চলেই গিয়েছে, মানে বলতে গেলে বাবা মা দুজনের ছিল প্রচন্ড সাপোর্ট ছিল, সাপোর্ট ছিল ইন দ্য সেন্স একটাই কারণে, যেহেতু আমার মেয়ে সন্তান, বংশ প্রদীপ নেই, আর তাদের ছেলে আছে, বংশ প্রদীপ আছে, সেটা সেই ছেলের ওপর বন্দুক রেখে ইন দ্য সেন্স মানে সেই সেই ইমোশনাল ব্ল্যাকমেল করেও প্রচুর করেও তারা মানে আলটিমেটলি সেই প্রপার্টি সব নিজেদের নামে লেখাতে পেরেছে, কারণ আমি তো না চলে গেছি, আমার যেহেতু মেয়ে সন্তান তাদের প্রয়োজনও নেই, প্রয়োজন নেই মানে প্রয়োজন ছিল, আমি যেহেতু নরম ছিলাম, যখন যেরকম প্রয়োজন ছিল জানে যে ওদিকে লাত্তি গুঁতো খেলেও আমাকে একটা কথা বললেও, আমাকে 10টা বাজে কথা বললেও আমি সেটা আলটিমেটলি করে দেবো। তো এরকম মানে এরকম অনেক টাইম হয়েছে যে আমার বৌদি মানে বাড়ি ছেড়ে ছেড়ে চলে গিয়েছে, তারপর চলে গিয়েছে, তো এখন সেখানে চলে গিয়েছে মানে বাচ্চাকেও নিয়ে চলে গিয়েছে, বা বা এখন তো ঠিক আছে, এখন বংশ প্রদীপ চলে গিয়েছে, তো তার যে সেই একটা মানে কি বলে ওটাকে, মানে একটা অস্ত্রর মতন ব্যবহার করেছে বাচ্চাটাকে, মানে ওই বাড়ির প্রদীপকে নিয়ে চলে গেছে, তো সেই নিয়ে তো প্রচুর ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, মানে ইমোশনাল ব্ল্যাকমেল বলতে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সেই যে মানে একটা থ্রেটটা দিত যে চলে যাবে চলে যাবে চলে যাবে, চলে গেলে তো মানে সেই বংশ চলে যাবে, তো সেই যে মানে বহু বছর ধরেই একটা ইমোশনাল একটা মানে থ্রেট দিত এই just ছেলে সন্তান জন্য। এখন কি বলবো, মানে সত্যি কথা বলতে গেলে আমরা মানে এখনো সেই সোসাইটিতেই বাস করি, মানে যেখানে মানে একটা মেয়ে সন্তান হলে সবারই একটা মানে খুশির থেকে একটু মুখটা কাছুমাছু হয়, তারপরে তো আলটিমেটলি মেনে নিতে হয়, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ ঠিক আছে, আর তো কিছু করার নেই, সে এখন তো আর সেই আগেকার দিনের মতন দিন নেই যে মেয়ে সন্তান হলো ডাস্টবিনে বা এদিক ওদিক কোথাও ফেলে দিলাম, সেরকম তো এখন সেই মানে সিস্টেম নেই, তো এই আর কি মুখ ইয়ে করে মেনে নিতে হয়, তো সেটাও হয়তো আমার বাবা মাই করেছিল, মানে কোন রকম মেনে নিয়েছিল, কি করবে, কিছু করার নেই, আর মুখেও বলতে পারবে না, এটা মুখেও যদি বলে যে না আমার পছন্দ না, সেটা সেই জামানা এখন নেই, সেই জামানা মানে এখন বলতে পারবে না। তো যাই হোক, মানে মানে ঠিক আছে মেয়ে সন্তান হয়েছে হয়েছে, কিন্তু মানে মানে আমার বৌদি মানে ওই ছেলে সন্তানের জন্য যা যিনি বুঝে গিয়েছে যে মানে মেইন অস্ত্রটা তার হাতেই আছে, সেটা নিয়ে যেভাবে ইউটিলাইজ করেছে মানে ওই মাঝে মাঝে থ্রেট দিতে বাড়ি ছেড়ে চলে যাবে, তারপর ওই চলেও গিয়েছে, ইনফ্যাক্ট চলেও গিয়েছে, তারপর এরকম হয়েছে যে আমি নিয়ে গিয়েছি, এটা তো হ্যাঁ অনেক পুরোনো কথা, হ্যাঁ আমি নিয়ে গিয়েছি, দাদাকে নিয়ে গিয়েছি, আমার বাবাকে নিয়ে গিয়েছে, হাত জোর করে ক্ষমা চেয়েছে, তারপরে ফিরে এসেছে। এবার ইনফ্যাক্ট এরকমও তো হয়েছে যে কোনো একটা গন্ডগোল, এটা অনেক পুরোনো কথা, কোনো একটা গন্ডগোলে তার যেহেতু বেশ কয়েকজন দাদা আছে, তো তার দাদারা ওভার দা ফোনে যা মানে থ্রেট দিয়েছে, মানে এরকম মেরে ফেলে দেবে এরকম থ্রেটও দিয়েছে, বাড়িতে ল্যান্ডলাইনে ফোন এসেছে। যাই হোক এগুলো অনেক পুরোনো কথা, যদিও মানে ইনফ্যাক্ট এগুলো আমার বিয়ের আগেকারও পুরোনো কথা, তো সেই সব পুরোনো কথা আর আমি তুলতে চাই না। তো যাই হোক, তো এই হচ্ছে কথা, মানে ওই ওর অস্ত্রটাকে ইউজ করে 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 ব্ল্যাকমেল করে 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 আলটিমেটলি তাদের যে মেইন উদ্দেশ্যটা ছিল আমাকে বের করা, বের করা, শুধু বের করা না, বের করা এবং বের করলেই তো হবে না, বের করে আমার সাথে সব ডিটাচ ইন দ্য সেন্স মানে আত্মীয় স্বজনের ডিটাচ করা, সেটাও করেছে, মানে কোনো আত্মীয় স্বজনের সাথে আমাকে যোগাযোগ রাখতে দেয়নি, সেটাও করলো। 2 নম্বর হলো, 3 নম্বর, শুধু আত্মীয় স্বজন না, মা বাবার সাথেও মানে আমার সঙ্গে কোনো কথাবার্তা বা মানে ফোন দিয়ে করতে দেবে না। একটা টাইমে ছিল যে মা যখন হাঁটতে পারতে পারতো হয়তো মা মানে মানে শরীর খারাপ আগেকার কথাই বলছি, মা হয়তো আমাকে কথা বলছে, ছাদে গিয়ে ফোনে কথা বলছে, বা যখন তারা থাকছে না তখন কথা বলছে, কারণ মার স্বচ্ছতা মানে কথা বলার ফ্লোতেই আমি বুঝে যাই যে মা কোথায় আছে।
যখন প্রচন্ড ভালো ফ্লোতে কথা বলে তখন বোঝা যায় যে ছাদে আছে। আর যখন মানে হয়তো বাড়িতে আছে বারান্দায় কথা বলছে বা তখন বুঝে যায় যে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না তা না, তো তখন বুঝে যায়। তো এই জিনিসগুলো আমিও তখন খুব ইগনোর করতাম যে ঠিক আছে থাক, আর এই ঝগড়াটি ঝামেলা করে লাভ নেই। তখন যদি আমি সত্যি প্রোটেক্ট করতাম যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে কথা বলাটা হলে ভালোভাবে কথা বলবে, ভালোভাবে মানে কত নির্ভয়ে কথা বলবে, না হলে বলো নাই, তখন কিন্তু আমি এই কথাগুলো কোনো প্রোটেস্ট করিনি। তখন আমি একটাই কথা, যেহেতু আমার ঝগড়াটি ভালো লাগে না, তখন আমিও জিনিসগুলো ইগনোর করে দিতাম, ঠিক আছে থাক, যা হচ্ছে হোক গে, অ্যাটলিস্ট আমি এটা করলে তো আমি তো না এখানে থাকবো, তারপরে তো সেই ঝামেলাটা পোহাতে হবে তাদেরকে, মানে বাবা মাকে। তো যাই হোক, মানে কি বলবো, মানে মানে অনেক কথা আছে, মানে বললে বলা যায় কিন্তু বলতে ইচ্ছা করে না। আর প্রথমেই যে একটা কথা বললাম যেরকম অনেক কথা আছে আমি তো ভুলেই গিয়েছি। তো এই নিয়ে মানে পরে মানে কি বলবো, মানে আমি আর কোনো ঝামেলা করিনি কারণ আমি কোনো আর ঝামেলা ভালো লাগতো না। তো সেই যে আমার এই দুর্বলতা নিয়ে সেটাও আমাকে প্রচন্ড ভাবে ইউটিলাইজ করে নিয়েছে তারা। ইউটিলাইজ করে নিয়েছে ইন দ্য সেন্স মানে আহ, মানে বাড়িতে এরকম টুকটাক অনেক জিনিসই আছে, মানে এখনো কিছু কিছু পুরোনো কথাগুলো মানে মনে করলে অ্যাটলিস্ট আমি ব্যাপার করে ছক গুলো মেলাতে পারি। যেরকম হঠাৎ করে আমি একদিন কি মনে হলো বাড়িতে একটা মাইক্রো ওভেন কিনে দিই, তো কিনে দিয়েছি তো হঠাৎ করে কেনার পর দেখি, কিনে দেওয়ার পর দেখি আমার মানে বৌদির একবার মুখ চোখ পুরো চেঞ্জ হয়ে গেল। আমি বুঝতে পারিনি কিসের জন্য চেঞ্জ হয়ে গেল, এখন বুঝি মানে তারা তখন থেকেই প্ল্যানটা চলছিল যে আমি একটা বাড়িতে কিছু কিনে দিলাম, মানে সেই যে একটা আধিপত্যতা, কি বলে মানে আমি আমার বাংলা ইংলিশ সরি বাংলাটা অতটা মানে ফ্লুয়েন্ট না, মানে আমি আমার নিজের যে একটা অকুপেন্সি দেখাচ্ছি বাড়িতে সেটা হয়তো বোঝাচ্ছি, তার জন্য হয়তো সে পছন্দ করতে না, সেই কিনে দেওয়ার পর বাবা তার মুখ একেবারে কালো। মানে সেখান দিয়ে সেদিনকে আমি একটা কোনো চিকেন তন্দুরি বা এরকম কিছু একটা বানিয়েছিলাম, যেহেতু ওটা প্রথম এনেছিলাম, তো সেটা খেলোই না ইনফ্যাক্ট, বা খাওয়া তো দূরের কথা, একবার কথা টথা বন্ধ। তার আগের দিন থেকে আমার কথাবার্তা বন্ধ। বলে ভালো করে মনে আছে আমি আর মা তখন বিগ বাজার ছিল, কিছু কিনতে গিয়েছিলাম, কিনতে বলতে এমনি তখন বিগ বাজার জলপাইতে নতুন খুলেছিল, আমি আর কি হাঁটতে হাঁটতে মনে হলো সন্ধ্যাবেলা গিয়ে দেখে আসি বিগ বাজারটা। গিয়ে দেখে এসে কি মনে হলো যাই একটু ইলেকট্রনিক ইয়েতে ওখানে যাই, ভালো করে মনে আছে। দিয়ে এলাম তখন কি পছন্দের, মাকে বলে মা এটা কিনি, বলে এত দাম দিয়ে এখন কিনবি, হ্যাঁ তো কিনি, তো ঠিক আছে কিনবো। খুব ভালো করে সেই ইনসিডেন্ট আমার মনে আছে, কারণ মনে আছে কারণ কেন মনে আছে, সেদিনকে মাইক্রোওভেনটা কেনার পর আমার ক্রেডিট কার্ডটা আমি ভুল করে কাউন্টারে ছেড়ে এসেছিলাম, পরের দিন কি আমি ক্রেডিট কার্ডটা আনতে যাই, স্ট্যান্ডার্ড চার্টারে ক্রেডিট কার্ড চলতো আমার, খুব ভালো করে মনে আছে, তার জন্যই সেই ইনসিডেন্টটা মনে আছে। তো হঠাৎ করে সেদিনকে বুক করা হলো, নেক্সট ডেতে ডেলিভারি হলো। তো বাবা সেটা দিয়ে যাই হোক, আমি তো বললাম এইটা 1 নম্বর গেল। 2 নম্বর গেল হচ্ছে মাকে একদিন আমি একটা, একদিন না মা হট করে একদিন বলছিল শখ করে যে কানটা আমার খালি থাকে, কানটা আমার খালি থাকে, কিন্তু স্যার আপনি একদিন হট করে বললেন মা এতবার বলছে ঠিক আছে চলো তাহলে একটা দেখে একটা ছোট করে ছোটোর মধ্যে একটা কিছু নিয়ে আসি, কিনে নিয়ে আসি মার জন্য। সেই যে মাকে একটা কানের দুধ দিলাম, সেটা দেখেও তার একেবারে চোখ মুখ লাল, প্রচন্ড রাগ। মামা একটা ভয়ে ভয়ে আছে, পড়বে কি পড়বে না, পড়বে কি পড়বে না, প্রচন্ড ভয়ে ভয়ে। কারণ তার কাছে তো এখন ব্যাপারটা আমি দিচ্ছি, মানে আমি আমার বাড়িতে একটা অকুপাই একটা এরকম একটা মানে কি বলবো একটা আধিপত্য দেখাচ্ছি যে এই বাড়িটা আমারও আমারও আমারও, সেটা তার সহ্য না। এটা বহু বছর আগেকার কথা বলছি, মানে তখন থেকে তাদের এই মানে নোংরা প্ল্যান গুলো, মানে তখন থেকেই প্ল্যানিং গুলো চলছিল। তখন থেকে এই প্ল্যানিং গুলো চলছিল, আমি সেটা অতটা বুঝতাম না। আমি শুধু জানি, আমি এটাই মাথায় আসতে জানি না কেন এইসবের জন্য রিয়াক্ট করছে, কারণ আমি তো জলপাইতে থাকিও না, তখন আমি হায়দ্রাবাদে থাকতাম কি সম্ভবত, কতদিনের জন্যই বা থাকি, তো এইটুকুনের জন্য এত ঝামেলা। তো যাই হোক এরকম টুকটাক অনেক আছে। ফ্রিজ, বড় একটা 300 লিটারের ফ্রিজ কেনা হলো, এটা ইনস্টলমেন্টেই কেনা হয়েছিল, বছর 3 বছরের ইনস্টলমেন্ট। বাবার কিছু মনে থাকে মনে থাকে না, 3 বছরের 3 বছর প্রথম প্রথম টাকা দিত, একটা টাইমে কখনো ভুলে যেত, আবার দিত, আবার ভুলে যেত, এরকম করে অনেক মনে আছে। 7-8 মাস 1 বছর ইনস্টলমেন্ট হয়তো আমি টেনে গিয়েছি, ঠিক আছে ভুলে গিয়েছে থাক, আমি আর এইসব নিয়ে কোনো মাথায় মানে অত আনতাম নাই। এরকম খুচখাচ এখন হট করে মনে পড়ছে, পরে হয়তো ভিডিওটা কমপ্লিট হলে আরো অনেক কথা মনে পড়বে। এরকম অনেক জিনিসই আছে টুকটাক বাড়িতে ইনস্টলমেন্টে আমি কিনে দিয়েছিলাম, আমি কিনে দিইনি, আমি কিনে দিলে ইনফ্যাক্ট ক্যাশই কিনে দিই। বাড়ি থেকে যখন নিজের থেকে কেনে তখন ইনস্টলমেন্টেই জিনিসগুলো কেনে। তো ইনস্টলমেন্টের মানে তো 2 মাস 3 মাসে ইনস্টলমেন্ট না, 1 বছর 2 বছর ইনস্টলমেন্ট। তো 1 বছর 2 বছর ইনস্টলমেন্ট যখনই হয় তখনই এই 1 বছর দেওয়ার পর বা 1.5 বছর দেওয়ার পর তারপরে আর মনে থাকে না। তা ঠিক আছে, রেস্ট অফ দ্য টেনিওরিটিটা আমি ওটা ইয়ে করে দিতাম। তো
ঠিক আছে, এটা আমার বাড়ির জন্য করছি, এটা তো আমি আর আশেপাশে কোনো অচেনা বাড়ির জন্য কিছু করছি না, তো তাতে কি যায় আসে, তখন আমার এই মেন্টালিটি ছিল। তো যাই হোক, এখন মনে হয় যে সত্যি তো কাদের জন্য করেছি, এখন এই কথাগুলো মনে হয় কার জন্য করেছি, কার জন্য করলাম। তারপরে তো মানে তারপরে তো আস্তে আস্তে যাই হোক মানে ব্যাপারগুলো জিনিসগুলো ঠিক তো তার পর্যায়ে চলে গিয়েছে। কালকে যেরকম বললাম, তারপরে হুট করে আমার মেয়ে হলো। তারপর তো এই দেখতে দেখতে বিয়ে মানে বিয়ের পর তারপর আমার মেয়ে হলো, তারপর তো আস্তে আস্তে সেই সব ঝামেলা শুরু হলো। মেয়ে সন্তান হয়ে মানে ঝামেলা শুরু হলো মানে কি, আমি কিছু কিছু কথা বলি মানে আহ, আমার দাদার যেহেতু ছেলের, তো ও তখন অনেক ছোট ছিল আমার যখন প্রথম মেয়ে হয়। তো ওর খেলনা হেনা তেনা বিছানায় সব ছড়ানো ছিটানো, মানে গোটা বাড়িতে ছড়ানো ছিটানো ওর জিনিসপত্রে। তো আমি যখন আমার বেডরুমে যাই, আমার বেডরুমে একটা বড় টেবিল আছে। তো আমি টেবিলটা বলেছিলাম, মা এই জিনিস মানে ওর যে জিনিসপত্রগুলো আছে এগুলো একটু ক্লিয়ার করো, কারণ আর কিছুদিন পর শ্রাবণী বাচ্চা নিয়ে আসবে। তো এই জায়গাগুলো ক্লিয়ার করো, এখানে তো অনেক কিছু রাখতে হবে। যেহেতু এটা আমার বেডরুম, ওই বেডরুমের টেবিলটা মানে এত বছর ওর জিনিস ওখানেই থাকতো, যেহেতু আমি ওকে ভালোবাসতাম, সব জায়গায় থাকতো, সব এটাই হতো। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করো, স্কুলের বই বা খেলনা টেলনা এগুলো ক্লিয়ার করো, কারণ এখানে তো একটা বোঝোই তো একটা সদ্যজাত শিশু। এখানে এই জলের ফ্লাস্ক থাকবে, দুধের বোতল থাকবে, ন্যাকড়ার একটা বিশাল বড় একটা ব্যাগ থাকবে, প্লাস আরো টুকিটাকি একটা তো মানে যা হয় আর কি মানে থাকবে। না, ওখানে কিছু রাখা যাবে না, ওর জিনিস এই বাড়ির থেকে ওর মানে জিনিস কোনো কিছু সরানো যাবে না, যেহেতু ও একটা ছেলে সন্তান। তো যদি রাখতে হয় তোকে আমি এইটুকুন একটা ছোট্ট টেবিল, মানে আমার দাদার ছোটবেলার একটা টেবিল ছিল, এইটুকুন একটা এরকম সাইজ, এরকম একটা মানে আমি আমি দেখাচ্ছি ইনফ্যাক্ট, আমি এতক্ষণ এই যে এটাতে যে বসে আছি এর চেয়েও ছোট, এটাকে হাফ করে এতটুকু চওড়া একটা টেবিল। এই একটা টেবিল দিল বলে এই টেবিলের মধ্যেই সব রাখতে হবে। এই কথাটা হচ্ছে ভিডিও করে বলছি, শ্রাবণীও তাকাচ্ছে আমি কি বলছি, কারণ এই কথাটা আমি ওকেও বলিনি কোনোদিনও। ওকে হট করে আছে কথায় কথায় বললাম। তো বললো যে এইটুকু বললাম, তখন বললাম তুমি কি করে এক্সপেক্ট করো এত জিনিস এখানে থাকবে, তুমি কিভাবে বলো যে মানে ওর জিনিস কিছুতেই এগুলো সরানো যাবে না। এত বড় একটা টেবিল আছে, এটা আমার বেডরুম, এখানে আমি থাকবো, আমার বউ থাকবে, বাচ্চা থাকবে, আমার বাচ্চাদের কোনো রাখার কোনো জায়গা হবে না। তো যাই হোক, এই নিয়ে তখন থেকে কথা কাটাকাটি শুরু হলো। তো যাই হোক মানে কথা কাটাকাটি শুরু হলো প্রথম, যে একটা মেয়ে সন্তান হয়েছে মানে মুখে তো কিছু বলতে পারছে না, এগুলো হচ্ছে হাব ভাব আচরণ। খুব ভালো করে মনে আছে, এটা মায়ের মা তো চলে গেছে, মার নামে আর কি বলবো। তো এই কথাটা হঠাৎ করে মনে পড়লো। এই নিয়ে কথাবার্তা হেনা তেনা কথা কাটাকাটি করতে করতে তো কিছুদিনের মধ্যে বিশাল একটা ঝগড়াঝাটি ঝামেলা লেগে গেল। তারপরে তো বেরিয়ে গেল, মানে আমার সাথে আমার দাদার ছেলে সম্পর্ক বলতে কি বলবো মানে, ও আমাকে ও আমার ও আমাকে আমার ওর বন্ধু ভাবতো, আর আমিও ওর সাথে সেইভাবেই মিশতাম। মানে কোলে 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 কোলেই থাকতো, ওর সাথে আমি প্রচন্ড মানে ওর ছোটবেলাটা মানে কি বলবো মানে, আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। একটা টাইম ছিল ও খুব হসপিটালাইজ হয়েছিল, আমি তখন ছিলাম কোথায় ছিলাম, কলকাতায় কলকাতায়। না, কলকাতায় ছিলাম না, হ্যাঁ, কলকাতায় ছিলাম। হসপিটালাইজ, এমন শরীর খারাপ হয়েছিল, হসপিটালাইজ হতে হয়েছিল। তো বাড়ি থেকে তো স্বাভাবিক শরীর খারাপ মানে আমি এই কথাটা কেন বলছি, কারণ ওর সাথে আমার কি সম্পর্ক সেটাই আমি বলছি। মানে এত কান্নাকাটি, হসপিটালাইজ, অত ছোট শিশু। আর বাড়ি থেকে সবাই খুব ভালো করে জানে যে আমি যে ও কলকাতা থেকে যখন ফিরবো, আমি যখন ওকে দেখবো ও কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে মানে হাসি খুশি দাঁড়াতে পারবে, লাফালাফি শুরু করবে। এক্স্যাক্টলি তাই হলো। ইনফ্যাক্টলি ইনফ্যাক্ট মানে যার কথা বলছি আমি, আমার দাদার ছোট ছেলে, তার মাও সেটাই বলেছিল যে আমি জানতাম যে কুট্টি যদি আসে, কুট্টিকে যদি ও দেখে, ও কিন্তু ঠিক হয়ে যাবে, ও সেটাই হলো। যাই হোক, সেরকমই ওর সাথে আমার সম্পর্ক ছিল। আর আমার মেয়ে মানে এটা একটা সম্পর্ক ছিল, আর আমার মেয়ে কি পেলো, কিচ্ছু না, জিরো, জাস্ট বিকজ ওর একটা মেয়ে। কি বলবো মানে, মেয়ে হয়েছে। যাই হোক, মানে আমার কোনো প্রয়োজনই নেই, মানে আমার যতটা সাধ্য আছে আমি আমার মেয়েকে অনেক কিছু দেবো। ইনফ্যাক্ট ওর থেকেও ভালো অনেক কিছু জিনিস দেবো, আর দেই, কেন দেবো না। ওর যত্নের বা ওর পাওয়ার আমি কোনো কিছু ত্রুটি রাখবো না, যেখানে আমার একটা পাওয়ার যোগ্যতা সেখানে আমি চেষ্টা করি 10টা দিই। কারণ আমারও মনে একটা রাগ আছে যে ওকে আমি কোনো কিছুর জায়গায় ত্রুটি রাখবো না। দুই মেয়েকে, ছোট মেয়ের কথা তো ছেড়েই দিলাম, ও তো একদম মানে দুধের শিশু, 1 বছরও হয়নি। বড় মেয়ের কথা বলছি আমার, মানে কি বলবো মানে, ওর তো সামনের বছর জানুয়ারিতে 5 বছর হবে। এই 5 বছরে মানে দাওয়া পাওয়া বলতে 2 বছর হয়তো পুজোর সময়, 2 বছর, হ্যাঁ, গত বছর অ্যান্ড তার আগের বছর
বাড়ি না, থেকে তাহলে 20 আর 21। 20 আর 21, আচ্ছা ঠিক আছে, 20 আর 21, এই মানে 4-5 বছরে 2020-তে আর 2021 সালে বাড়ি থেকে বাবা পুজোর সময় কিছু টাকা পাঠিয়েছিল। একবার তো 1500 টাকা, না সরি 2000 টাকা পাঠালো, পুজোয় কোনো জামা কাপড় কিনে দিস, এটা হচ্ছে ওর প্রথম পাওয়া। আর সেকেন্ড টাইম ওই বললো 1500 টাকা পাঠিয়েছি, গিয়ে দেখি অ্যাকাউন্টে 150 টাকা। সে যাই হোক, ঠিক আছে, বাবার বয়স হয়ে গেছে, হয়তো ভুল করে 1500 জায়গায় 150 টাকা পাঠিয়ে দিয়েছে। পাঠিয়েছিল। তো এই হচ্ছে আমার মেয়ের পাওয়া। আমি তো না বহুত খারাপ, আমি খারাপ, আমি বাজে, আমার বউ বাজে, সাথে সাথে আমার মেয়েটাও বাজে। 5 বছর হয়ে গেল ওই বাড়িতে কিন্তু একটা লাল সুতো অব্দি পাইনি। মানে টেকনিক্যালি বলতে গেলে আমার মেয়ের যে অধিকার, সেই অধিকারটাও মানলোটাকে, মানে হিসাব অনুযায়ী আমার দাদা তো জেঠু হবে নাকি? হ্যাঁ, ওকে, জেঠু জেঠি কারেক্ট। টেকনিক্যালি কি হলো, মানে আমার যে মেয়ের অধিকার, সেই অধিকারটাও টাকা সম্পত্তির লোভে মানলোকে আমার দাদা আর তার বউ। মানে বললাম না, মানে সেদিনকে আমি আমার মাকে ধরে শ্মশানে কাঁদতে কাঁদতে আমি বললাম, এর হায় লাগবে, এর হায় লাগবে, এর হায় লাগবে। কারণ আমি যত মার জন্য যা করেছি, যখন মানে যখন যেরকম হয়েছে, বাবার জন্য ইনফ্যাক্ট যখন যেরকম হয়েছে, আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসেছি। কখনো গাড়ি নিয়ে এসেছি, কখনো প্লেনে করে এসেছি, কখনো, হ্যাঁ, ট্রেনে করে, তো না, ট্রেন তো সাথে সাথে টিকিট পাওয়া যায় না, হয় গাড়ি নিয়ে এসেছি, নাহলে প্লেনে করে এসেছি। এখানে এসেছি, থেকেছি, করেছি, যা করেছি নিঃস্বার্থ হয়ে করেছি, কোনো কিছু পাওয়া ইয়ে করিনি। আর আমার দাদা এটা করেছে পুরোপুরি সম্পত্তি লোভে করেছে। বাড়ির জন্য কি করেছি না করেছি, মানে সেটার আমি কোনো হিসেব দিতে চাই না, কারণ যখন যেটা করেছি নিঃস্বার্থ ভাবেই করেছি। এবং আহ, আর সেটা আমি বারে বার শোনাতে চাই না, কারণ আমি তো কোনো পাওয়া বা ইয়ে, মানে কোনো কিছু এক্সপেকটেশনে করিনি। কারণ তখন করেছি যাতে সেই মুহূর্ত, সেই খারাপ মুহূর্তটার সাথে থাকতে পারি, সঙ্গে থাকতে পারি, এই কারণেই করেছি। আর কোনো আমার ইন্টেনশন ছিল না। আর আমি জানি এসব করার পরেও আমার নামে অনেক আজে বাজে কথা রটবে, এবং রটেছে ইনফ্যাক্ট, রটেছেও ইনফ্যাক্ট। তো সেটা জানা সত্ত্বেও আমি করেছি, ঠিক আছে, কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কিছু যায় আসতো না। কারণ আমি মানে ওই 2020 থেকেই আমি নিজেকে প্রচন্ড আইসোলেটেড করে নিয়েছিলাম, নিজেকে আমি আলাদা করে নিয়েছিলাম। আর এসব যে হচ্ছে তখন থেকেই আমার কানে আসতো যে আমার নামে কি বলা হচ্ছে না বলা হচ্ছে, সেটা তো আমি জানতাম, জানা সত্ত্বেও এগুলো করেছি। ঠিক আছে, থাক, কে কি বললো না বললো তাতে কি যায় আসে। কারণ আমার খাওয়ার অভাব হবে না, আমার পড়ার অভাব হবে না, না আমার বাচ্চার, না আমার সন্তানদের কোনো কিছুর অভাব হবে না। আমি রাখবো। আর ঈশ্বর করুক যাতে কোনোদিন কিছু নাও হয়। আমি একটা কম বেশি হলে একটা ভালো কাজ করি, আমার ওয়াইফ শ্রাবণী সেও একটা কম বেশি হলে একটা ভালো কাজ করে। যা করেছি আজকে নিজেদের সব আমরা নিজের ক্ষমতাতে, নিজের দক্ষতাতেই করেছি। অ্যাটলিস্ট কেউ কোনোদিন আঙুল তুলেও বলতে পারবে না যে বাবার টাকায় করেছি বা বাবার টাকায় বানিয়েছি। 5টা পয়সাও কোনোদিন কারোর সাহায্য করি নিইনি বা পাইনি, আর পাওয়ার এক্সপেকটেশন আশাও আমি কোনোদিন রাখিনি। যাই হোক, মানে আর এতে কিছু বলবো না। মানে এতটা, মানে কিছু কিছু কথা আছে, মানে এই যেহেতু ওই মা হসপিটালাইজ নিয়ে কথাগুলো উঠলো, যে যখন যখন হয়েছে আমি গিয়েছি, তখন আরো কিছু কথা মানে উঠলো। মানে কথাগুলো বললে খুব নোংরা, ব্যাপারটা চিপ হয়ে যাবে, মানে কি বলবো, মানে লাস্ট টু লাস্ট, মানে মা এবার তো মারা গেলেন, তার আগে ভর্তি হয়েছিল হচ্ছে যে শিলিগুড়ি নিউটিয়াতে ভর্তি হয়েছিল। তো সেই ভর্তি হওয়ার আগে যেটা ভর্তি হয়েছিল সেটা হচ্ছে শিলিগুড়ির ওই নর্থ বেঙ্গল মেডিকাতে ভর্তি হয়েছিল। তো ওখানেও ছিল প্রায় সপ্তাহ দুয়েকের মতন ছিল। সেই সপ্তাহ দুয়েকের মতন ছিল। সেখানে আমিও সপ্তাহ দুয়েকের মতন ওখানেই পাশে একটা হোটেলে, ছোট একটা মানে হোটেল, যেখানে ওই পেশেন্ট পার্টিরা থাকে, সেরকমই একটা ছোট হোটেল ছিল। তো পরে বাবার মুখে আমি শুনি, মানে ওই 2 সপ্তাহ হোটেলে থাকা, পার্কিং, হাত খরচ, খাওয়া দাওয়া, মানে যা হাত খরচ নিয়েছিল সেই অ্যামাউন্ট আর আমি বলবো না, শুনলে মানে যেই শুনবে মাথায় হাত দেবে। আর এই কথাগুলো আমি জানি পরে বাবা বললে কখনো অস্বীকার করে যাবে, না আমি এসব তো কোনো কথা বলিনি, না বললে এই কথাগুলো আমি জানবোই বা কি করে, যে মানে কি বলবো, মানে প্রচুর টাকা, একটা লামসাম অ্যামাউন্টের হাত খরচই নিয়েছিল, জাস্ট হাত খরচ। মানে ওই আকাশের দিকে তাকিয়ে তো থুতু ফেলবো, মুখ সেই থুতুটা আমার গায়েই করবে। আর কার নামে কি বাজে কথা বলবো, মানে আমি অচেনা বা অপরিচিত বা
আশেপাশের মানে পাড়া প্রতিবেশীর নামে তো আর বাজে কথা বলছে না, যা বলছি মানে সে হচ্ছে। যাই হোক সেটাই মানে এরকম টুকটাক ওরকম অনেক কথা আছে যেগুলো বলার আছে, বললেই বলতে পারি, বলবো না। এরকম অনেক কথা আছে যেটা আগে বলেছি যে ভুলে গিয়েছি। আগামী দিনে যদি কিছু এরকম আরো কোনো কথা মনে পড়ে তাহলে বলবো। মানে এই কথাগুলো বেসিক্যালি মানে এখন তো সারাদিনে বেসিক্যালি বলতে কোনো কাজ নেই আমার, মানে শুয়ে বসেই থাকছি, আর কি করবো, কিছু করার নেই। কারণ আমিও এখন একটু মানে সেই মানসিকতা নেই যে আমি এখন অন্য কোনো কাজ করবো। হ্যাঁ, ইউটিউবের কাজগুলোটা করতে হয় আমাকে, এটা আমাকে মানে করতে হয় বলতে গেলে আমি তো এখন ইউটিউব থেকে জাস্ট ভিডিওটা হচ্ছে করছি ঘুরছি। তাছাড়া ইউটিউবে প্রচুর কাজ থাকে, আমি একদম ডিটাচ থাকি, যা কাজ করার শ্রাবণী ম্যাক্সিমাম করে, কারণ এটা তো প্রচুর মানে এনগেজমেন্ট রাখার জন্য প্রচুর এফোর্ট দিয়ে রাখতে হয় সারাদিনই। তো যাই হোক, আগামী দিনে যদি আমার কিছু মনে পড়ে তাহলে জানাবো, মানে এই কথাগুলো বলবো। মানে এই কথাগুলো বললে না মানে একটা মানে মনে হয় নিজেই একটা ডিপ্রেসিং এ চলে যায়, মানে এটা মানে মনটা খারাপ হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় এইসব কথাগুলো বলতে গেলে। যাই হোক, মা তো চলে গেল, আর কি বলবো আমি। যাই হোক, আমি এখানেই শেষ করে যেতে চাই কথাটা। আগামী দিনে যদি কিছু মনে পড়ে তাহলে আমি বলবো। মনে পড়ে কি, ইনফ্যাক্ট আছেও আরো অনেক কিছু কথা বলার, কিন্তু সেই কথাগুলো অতটা নোংরা কথা আমি বলতে পারবো না, আর বলবো না। সেরকম বলার যোগ্য যদি সেরকম কিছু কথা থাকে তাহলে আমি ডেফিনেটলি জানাবো। ঠিক আছে, আজ এখানেই শেষ করতে চাই। আমার কাজটা ঠিকঠাক ভাবে হয়ে যায়, ঠাকুর করে যেন সব ভালোভাবে হয়ে যাক, এটাই আমি কামনা করি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।